হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন। তারপরে সে কী করবে মনস্থির করতে পারছিল না। তারপরে 3 মিনিট ভেবে সে অবশেষে মেড আপ হিজ মাইন্ড মানে এটা সিদ্ধান্ত নিল যে সেই রুমের ভিতরে প্রবেশ করবে। অ্যাট দ্য টেবল আ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল ওয়াজ সিটিং মোশনলেস। তারপরে বাড়ির ভিতরে সে প্রবেশ করলো। এইবার বাড়ির ভিতরের দৃশ্যটা আমরা এখন দেখতে পাচ্ছি। সে দেখলো অ্যাট দ্য টেবল আ ম্যান, এখানে দেখো সে লয়ার বা সেই লয়ারটাকে সে আগেই চিনত, তাকে বলছে না আ ম্যান, মানে অ্যাজ এ 15 বছর আগে যে প্রবেশ করেছিল আর এই যে ব্যক্তিটাকে সে এখন টেবিলে দেখছে সেই দুটো আলাদা ব্যক্তি। দেখলো যে টেবিলে একটা মানুষ বসে আছে আনলাইক অর্ডিনারি পিপল, এবং তাকে দেখে মনে হচ্ছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়। আর কীভাবে বসেছিল, কীরকম ভঙ্গিমায়, মোশনলেস, মানে তার মধ্যে কোনো স্পন্দন ছিল না। মোশনলেস মানে একদম স্থিরভাবে বা অনড়ভাবে সে বসেছিল। হি ওয়াজ এ স্কেলেটন উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস। তারপর তার চেহারার দিকে যখন এই ব্যাংকারটি তাকালো, দেখলো কি এই মানুষটা মানুষ নয়, এটা একটা কঙ্কাল বা একটা কঙ্কালসার মানুষ টেবিলে বসে আছে, এবং সে এতটাই রোগা যে মনে হচ্ছে যে তার কঙ্কালের উপরে, মানে শরীরের হাড়ের উপরে বা কঙ্কালের উপরে শুধুমাত্র তার একটা চামড়াকে খুব টাইট করে কাভার করে দেওয়া হয়েছে। উইথ লং কার্লস লাইক এ ওমেন্স অ্যান্ড এ শ্যাগি বেয়ার্ড। আর কি চুলগুলো কীরকম ঝাঁকড়া ঝাঁকড়া এবং কার্লস আছে তার মধ্যে, মানে মেয়েদের বড় বড় চুল হলে যেরকম কোচকানো হয়ে যায় ঠিক সেরকম বড় বড় চুল আছে। আর শ্যাগি মানে খোঁচা খোঁচা রুক্ষ বেয়ার্ড আছে, মানে দাঁড়িয়ে আছে, মানে বড় বড় গোঁফ দাঁড়িয়ে আছে, এটা বোঝা যাচ্ছে। এবং একটা কঙ্কালসার একটা লোক বা ব্যক্তি মোশনলেস অবস্থায় টেবিলের সামনে বসে আছে। হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান আর্দি টিন্ট ইন ইট। না এবারে তার শরীর থেকে তার মুখের দিকে দৃষ্টি দিলেন ব্যাংকারটি। দেখলেন সেই ব্যক্তিটার মুখটা কীরকম, ফেস ওয়াজ ইয়েলো, মানে অপুষ্টিতে ভুগে ভুগে সেই মুখটা ইয়েলো হয়ে গেছে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে তার সামনেই ক্যান্ডেলটা জ্বলছিল, সেই ক্যান্ডেলের আভাটা তার মুখে পড়ছে, সেই জন্য তার মুখটা ইয়েলোয়েশ, অনেকটা হলদেটে লাগছিল। উইথ অ্যান আর্দি টিন্ট, টিন্ট মানে আভা, এবং তার মুখের মধ্যে বেশ একটা আভা আছে। হিজ চিক্স বাই হলো, এবং তার যে গালগুলো ছিল সেই গালগুলো একদম বসে গেছে, মানে গালের মধ্যে কোনো মাংসের লক্ষণ নেই। হিজ ব্যাক লং, তার পিঠটা একদম লম্বা, অ্যান্ড ন্যারো এবং খুব সরু, মানে পিঠের মধ্যেও কোনো মাংসের চিহ্ন নেই। অ্যান্ড দি হ্যান্ড অন উইচ হিজ শ্যাগি হেড ওয়াজ প্রপড, এবং হাতগুলো, এবারে হাতের দিকে যখন দৃষ্টি গেল সে হাতগুলো কীরকম সেটা আমরা পরে আসছি, তার আগে দেখে নিই যে কীরকম ভঙ্গিমাতে সে বসে আছে। হিজ শ্যাগি হেড, মানে সেই শ্যাগি কেন, কারণ সেই চুলগুলোকে কাটেনি 15 বছর এবং তারপরে উস্কো খুস্কো হয়ে গেছে। সেই উস্কো খুস্কো চুল সমেত মাথাটা ওয়াজ প্রপড, মানে ঠেসান দেওয়া বা হেলান দেওয়া, মানে তার মাথাটাকে সে সেই হাতগুলো দিয়ে ধরেছিল। এবং সেই হাতগুলো এবার কীরকম, ওয়াজ সো থিন, যে ওই হাতগুলো এত সরু অ্যান্ড ডেলিকেট, ডেলিকেট মানে এখানে দুর্বল, দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, মানে সেগুলো এতই সরু এবং দুর্বল যে সেগুলোকে দেখলেই একটা ভয়ের উদ্রেক হয়। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিকড উইথ সিলভার, এবং তার সেই যে বড় বড় ঝাঁকড়া চুল ছিল স্ট্রিকড উইথ সিলভার, মানে সেই চুলগুলো বেশ কিছু পাকতে শুরু করেছে, সেই জন্য এই সিলভার কালারটার মেনশন আছে। অ্যান্ড সিইং হিজ এমাসিয়েটেড এজেড লুকিং ফেস, এবং তারপরে সেই যখন তার এমাসিয়েটেড মানে দুর্বল বা ক্ষীণকায়, এজেড লুকিং মানে বয়স্ক, মানে অনেক বয়স হয়ে গেছে এরকম মুখটা দেখে বা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। নো ওয়ান উড হ্যাভ বিলিভড হি ওয়াজ অনলি 40, মানে তার মুখের দিকে তাকিয়ে এবং তার চুলের রং দেখে যদি কাউকে বলা হয় যে এই ব্যক্তিটির বয়স 40 বছর, তাহলে কেউ বিশ্বাস করবে না। তাহলে এরকম একটা মত পোষণ করলেন সেই ব্যাংকারটি যখন উনি সেই ব্যক্তিটার দিকে তাকালেন। হি ওয়াজ asleep, ব্যক্তিটা বা ওই মানুষটা সে ঘুমাচ্ছিল। ইন ফ্রন্ট অফ হিজ বাউড হেড, এবং তার মাথাটা সামনের দিকে ঝোঁকানো ছিল। দেয়ার লে অন দ্য টেবিল আ শিট অফ পেপার, এবং তার মাথাটা যে ঝোঁকানো ছিল টেবিলের ওপরে তার সামনে এক টুকরো কাগজ রাখা ছিল। অন উইচ there was something written in fine handwriting, এবং সেই কাগজটার মধ্যে সুন্দর হাতের লেখায় কিছু লেখা ছিল। Poor creature, thought the banker. এরকম একটা অবস্থা দেখে সেই লয়ারটার, এই যে ব্যাংকার, এর বেশ মায়া হলো। সে তখন সেই লয়ারটার উদ্দেশ্যে বলল কি, বেচারা, পো মানে বেচারা, হি ইজ asleep and most likely dreaming of the millions, এবং সে মনে মনে ভাবছে যে এই যে লয়ারটি বা এই যে ব্যক্তিটি, মানে কঙ্কালসার ব্যক্তিটি আমার সামনে বসে ঘুমাচ্ছে টেবিলের মধ্যে, সে হয়তো বেচারা ভাবছে
যে কালকেই আমি ছাড়া পেয়ে যাব, এবং সে হয়তো সেই 2 মিলিয়ন রুবেলস পাওয়ার স্বপ্ন দেখছে এবং তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান। তারপরে সে মনে মনে ভাবছে যে এই যে ব্যক্তিটা, একে যদি আমি মারতে চাই, সেই ইন্টেনশন তো আমি এসেছি, সেই ইন্টেনশনটা পূরণ করার জন্য আমাকে বেশি বেগ পেতে হবে না, কারণ সে তাকে দেখে বুঝতে পারলো যে এই ব্যক্তিটা হাফ ডেড মানে অর্ধমৃত হয়ে গেছে। বললো আমাকে কি করতে হবে? থ্রো হিম অন দ্য বেড, আমাকে একে তুলে নিয়ে গিয়ে বিছানার মধ্যে ছুঁড়ে ফেলতে হবে। স্টাইফেল হিম এ লিটল উইথ দ্য পিলো, তারপরে একটা বালিশ নিয়ে, স্টাইফেল মানে শ্বাসরোধ করা, একটু শ্বাসরোধ করলেই এ মারা যাবে। অ্যান্ড দ্য মোস্ট কনসিয়েন্সিয়াস এক্সপার্ট উড ফাইন্ড নো সাইন অফ আ ভায়োলেন্ট ডেথ। এবং তারপরে সে ভাবছে, সে দেখো কত সেলফিশ, সে নিজের কথাই ভাবছে যে এরকম করে যদি আমি একে একটু চাপ দিই তাহলেই সে মরে যাবে। এবং কনসিয়েন্সিয়াস মানে কর্তব্যবোধ চালিত, মানে হয়তো তারপরে ডিটেকটিভস আসবে, পুলিশ অফিসার আসবে, তারা ব্যাপারটা নিয়ে তদন্ত করবে। যদি খুব ভালো একজন পুলিশ অফিসারও আসে যে তার কর্তব্যটাকে খুব ভালোভাবে পালন করে, এক্সপার্ট মানে যে দক্ষ তার কাজে, সে আসলেও কিন্তু হিংস্রতার কোনো চিহ্ন কোথাও পাবে না। কারণ আমি জানি এই যে আমার সামনে ব্যক্তিটা বসে আছে বা লয়ারটা বসে আছে, সে তো অর্ধমৃত, তাকে যখন আমি মারতে চেষ্টা করব সে কোনো প্রতিরোধ ছাড়াই মরে যাবে। তো তাহলে সে ভাবছে তাহলে আমি এখন যদি একে মেরে দিই তাহলে আমার ওপরে কোনো দোষারোপ আসবেই না, সবাই ভাববে এ ন্যাচারাল কারণেই হয়তো মারা গেছে। বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার। কিন্তু মারার আগে সে ব্যাংকারটা ভাবলো কি না, আগে এই যে সামনে একটা কাগজের টুকরো পড়ে আছে না, কাগজের টুকরোতে সুন্দর হাতের লেখা কিছু লেখা আছে, আগে এটা পড়ে নেওয়া যাক যে লয়ারটা কী লিখছিল। দি ব্যাংকার টুক দ্য পেজ ফ্রম দ্য টেবল। তারপরে ব্যাংকার এই কথাটা ভেবে টেবিলের উপর থেকে সেই পৃষ্ঠাটা বা সেই কাগজের টুকরোটা তুলে নিলেন। অ্যান্ড রিড অ্যাজ ফলোস। তারপরে এই কথাগুলি পড়লেন, মানে এরপরে আমরা যে কথাগুলো পড়ব সেইগুলো সেই কাগজের টুকরোটাতে লেখা ছিল। টুমরো at 12 o'clock I regain my freedom and the right to associate with other men. না, সেই চিঠিটাতে কি লেখা আছে এবারে সেটা আমরা পড়ছি না। প্রথমেই আমরা জেনে নিই এই চিঠিটা কিন্তু সত্যি ব্যাংকারের উদ্দেশ্যে সেই লয়ারটি লিখছিলেন, এবং এখন এই চিঠিটা সেই ব্যাংকারটাই পড়ছে। তাহলে সে ব্যাংকারের উদ্দেশ্যে এই লয়ারটি বলছে যে টুমরো at 12 o'clock, কালকে রাত্রি ঠিক 12টার সময়, আই রিগেন মানে পুনরায় ফিরে পাওয়া। সে কি রিগেন করবে? মাই ফ্রিডম। লয়ারটা বলছে আমি আমার স্বাধীনতা, যেটা আমি 15 বছর আগে স্বেচ্ছাকৃতভাবে বিসর্জন দিয়েছিলাম, সেটা ফিরে পাবো। অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ আদার ম্যান, এবং এর সাথে সাথে অন্য মানুষজনের সাথে মেলামেশা করার অধিকার, সেটাও আমি ফিরে পাবো। বাট বিফোর আই লিভ দিস রুম অ্যান্ড সি দ্য সানশাইন, তারপর লয়ার বলছে কিন্তু আমি এই রুমটা ত্যাগ করা বা ছেড়ে যাওয়ার আগে এবং সূর্যরশ্মি দেখার আগে, আই থিঙ্ক ইট নেসেসারি টু সে আ ফিউ ওয়ার্ডস টু ইউ, আমার মনে হয় আমার আপনার উদ্দেশ্যে কিছু কথা বলার প্রয়োজন আছে। উইথ এ ক্লিয়ার কনসিয়েন্স আই টেল ইউ অ্যাজ বিফোর গড হু বিহোল্ডস মি। না, এর পরে কথাগুলো বলার আগে সে একটা স্বীকারোক্তি বা একটা ক্ল্যারিফিকেশন দিচ্ছে। বলছে আমি কথাগুলো বলার আগে এইটা বলে নিতে চাই যে আমি এর পরে যে কথাগুলো বলবো সেটা আমি একটা ক্লিয়ার কনসিয়েন্স মানে বিবেক, আর ক্লিয়ার কনসিয়েন্স মানে হচ্ছে আমি এই কথাগুলো কোনো ক্ষোভ বা বিদ্বেষ বা অনুশোচনা থেকে বলছি না, মানে আমার মনে কোনো ক্ষোভ বিদ্বেষ বা অনুশোচনা নেই, আমি একটা ক্লিয়ার কনসিয়েন্স থেকেই এই কথাগুলো বলছি। তার মানে উনি কথাগুলো বলার আগে ব্যাংকারের উদ্দেশ্যে বলছে যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে কিছু বলছি না, এই কথাগুলো আমি আমার ক্লিয়ার কনসিয়েন্স থেকেই বলছি। এবং উনি এটাও বলছেন অ্যাজ বিফোর গড হু বিহোল্ডস মি, উনি বলছেন ভগবান আমাকে দেখছেন, আমি ভগবানকে সাক্ষী করে এটা বলতে পারি যে আমি কাউকে ছোট করার জন্য বা কাউকে বিদ্রূপ করার জন্য বা কাউকে আঘাত করার জন্য এই কথাগুলো বলছি না। তাহলে প্রথমেই এই ক্ল্যারিফিকেশানটা দিয়ে উনি ওনার কথাগুলো শুরু করছেন। দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ অ্যান্ড অল দ্যাট ইন ইয়োর বুকস ইজ কল্ড দ্য গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড। উনি 15 বছর বন্দি দশায় ছিলেন,
কালকে রাত্রি 12টার সময় উনি সেই বন্দি দশা থেকে বেরিয়ে আসবেন, যে বন্দি দশা থেকে বেরিয়ে আসার ডিজায়ার উনি এই 15 বছরের বেশিরভাগ সময়টাই করেছেন, সেই সময়টায় এসে উপস্থিত হয়েছে। এখন উনি বলছেন যে এই স্বাধীনতা, জীবন, স্বাস্থ্য, অল দ্যাট ইন ইয়োর বুকস। সেই যে সে একটা কাগজের মধ্যে লিখে লিখে এই 15 বছর ধরে শয়ে শয়ে বই পড়েছে, সেই বইগুলো থেকে এই লয়ারটা এখন সম্পূর্ণভাবে নিজেকে ডিট্যাচ বা পৃথক করে নিচ্ছে। হতে পারে এই বইগুলো তোমাদের কাছে খুব ভালো বা উত্তম বা উৎকৃষ্ট বই, কিন্তু আমার কাছে এই বইগুলোর কোনো প্রয়োজনীয়তা বা উপকারিতা নেই। এবং এই সমস্ত বইয়ে এই লাইফ, ফ্রিডম, হেলথ, এইগুলোকে কি বলা হয়েছে? এইগুলোকে বলা হয়েছে যে পৃথিবীর উত্তম বা উৎকৃষ্ট জিনিসগুলোর মধ্যে কয়েকটা। ডেসপাইজ মানে তুচ্ছ করা, অবজ্ঞা করা বা বেশি গুরুত্ব না দেওয়া। বলছে এই তোমাদের বইতে যে লেখা থাকে না যে ফ্রিডম, লাইফ, হেলথ, এইগুলো হচ্ছে এই পার্থিব পৃথিবীর খুব ভালো ভালো বা বাঞ্ছিত কিছু জিনিস। আমার কাছে এই সব জিনিসের না তোমার বইগুলোর আমার কাছে কোনো গুরুত্ব আছে, না সেই বইতে লেখা ফ্রিডম, লাইফ অ্যান্ড হেলথ এইগুলোর কোনো গুরুত্ব আছে। ফর 15 years I have been intently studying earthly life. সে বলে যে এই 15 বছর আমার যে বন্দি দশা, এই 15 বছর বন্দি দশার বেশিরভাগ সময়টাই আমি পড়াশোনা করে কাটিয়েছি। এখানে একটা কথা আছে, তোকে ইন্টেন্টলি মানে শুধুমাত্র অগোছালোভাবে পড়াশোনা করিনি, আমি ইন্টেন্টলি মানে গভীরভাবে পড়াশোনা করেছি। নাও কী নিয়ে পড়াশোনা করেছি দেখো, আর্থলি লাইফ মানে জীবন নিয়ে, এই পৃথিবীতে জীবনের বা বেঁচে থাকার উদ্দেশ্য এবং আলটিমেট ট্রুথ মানে সত্যিটা খোঁজার উদ্দেশ্যে, মানে আমাদের জীবনের সত্যিটা খোঁজার উদ্দেশ্যে আমি খুব গভীরভাবে পড়াশোনা করেছি। ইট ইজ ট্রু আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর ম্যান। তারপরে ব্যাঙ্গের উদ্দেশ্যে বলছে হ্যাঁ এটা সত্যি যে আমি এই 15 বছর না পৃথিবীটাকে দেখেছি না পৃথিবীর মানুষকে দেখেছি। বাট ইন ইয়োর বুকস, কিন্তু আমি তোমার বইগুলোর মাধ্যমে বা তোমাদের বইগুলোর মাধ্যমে হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন। তারপরে এবারে সে বলছে যে যদিও আমি 15 বছর বন্দি দশায় ছিলাম, তা সত্ত্বেও সেই বই পড়ার মাধ্যমে আমি আমার মনশ্চক্ষে বা আমার কল্পনার সাহায্য নিয়ে সেই সব জিনিসেরই অভিজ্ঞতা করেছি বা আমার অভিজ্ঞতা হয়েছে যেগুলো একটা স্বাধীন মানুষ পৃথিবীতে করতে পারে। এবং তারপর উনি কী কী অভিজ্ঞতা করেছেন তার একটা বর্ণনা আমাদেরকে দিচ্ছেন, যে তোমার বই পড়ে আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, আমি সুগন্ধি ওয়াইন পান করেছি। আই হ্যাভ সাং সংস, আমি গান করেছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস অ্যান্ড ওয়াইল্ড বোর্স ইন দ্য ফরেস্ট, জঙ্গলে আমি হরিণ এবং বন্য শূকর শিকার করেছি। হ্যাভ লাভড ওমেন, তার মানে আমি বিভিন্ন ধরনের সম্পর্কে বা ভালোবাসার সম্পর্কেও জড়িত হয়েছি। বিউটিজ অ্যাজ এথেরিয়াল অ্যাজ ক্লাউডস, এবং যে সমস্ত উইমেনদের সঙ্গে আমি ভালোবাসার বন্ধনে জড়িত হয়েছিলাম তাদের যদি সৌন্দর্য তুমি বর্ণনা করতে বলো তাহলে আমি বলবো তাদের সৌন্দর্য ছিল অ্যাজ এথেরিয়াল অ্যাজ ক্লাউডস, মানে তাদের সৌন্দর্য হচ্ছে মেঘের মতো সূক্ষ্ম এবং অপার্থিব। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইয়োর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, এবং এই যে বিউটিজ বা এই যে সুন্দর মহিলাদের সৃষ্টি সেটা কিন্তু আমি আমার কল্পনা দিয়ে করিনি, সেটা দেখো এখানে আবার বলছে ইয়োর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, মানে তাদের বর্ণনা করার বা তাদের লেখার ক্ষমতাটাকে উনি জাদুবিদ্যা বলছেন, যে তাদের লেখার ক্ষমতা এত ভালো যে সেই লেখার ক্ষমতার মাধ্যমে তারা একটা অতীব বা অপার্থিব সুন্দরী মহিলাকে সৃষ্টি করতে পারে। এবং সেইগুলো পড়েই আমি সেই মহিলাদেরকে আমার কল্পনা শক্তিতে দেখতে পেয়েছি এবং তাদেরকে ভালোবেসেছি। এবং শুধুমাত্র তাই নয়, হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, সেই সমস্ত অপার্থিব সুন্দরীরা তারা রাত্রে আমার সঙ্গে দেখা করেছে। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স ওয়ান্ডারফুল টেলস দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন আ ওয়ার্ল্ড, এবং শুধুমাত্র তাই নয়, সেই রাত্রে এসে তারা আমার কানে ফিসফিস করে চমকপ্রদ সব কাহিনী শোনাতো, এবং সেইগুলো শুনে উইল মানে ঘুরপাক্কা, আমার ব্রেন বা আমার মস্তিষ্ক ঘুরপাক খেত। ইন ইয়োর বুকস আই হ্যাভ ক্লাইম্ব টু দ্য পিকস অফ এলবার্স অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক, শুধুমাত্র তাই নয়, তোমার বই পড়ে আমি বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারও করেছি,
সেই অ্যাডভেঞ্চারের মধ্যে একটা হচ্ছে আমি আলবুর্জ আর মন্ট ব্ল্যাঙ্কের যে পর্বতশ্রেণী তার শিখরে চড়েছি। অ্যান্ড ফ্রম দেয়ার আই হ্যাভ সিন দ্য সানরাইজ, এবং সেই পর্বতের চূড়োয় পৌঁছে সেখান থেকে আমি সূর্য উদয় দেখেছি। অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট অ্যাট ইভিনিং ফ্লাড দ্য স্কাই, দ্য ওশিয়ান অ্যান্ড দ্য মাউন্টেন টপ উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন। এবং শুধু এটাই নয়, তার সাথে সাথে আমি সূর্যাস্তও দেখেছি। পাহাড়ের চূড়ো থেকে সূর্যাস্তটা দেখলে সেটা কেমন দেখায় সেটা উনি বর্ণনা করছেন, যে যখন সূর্যটা অস্ত যায় তখন চারিদিকে কি সুবর্ণ, মানে গোল্ড মানে সুবর্ণ, চারিদিক সুবর্ণ এবং ক্রিমসন মানে অগ্নিবর্ণ হয়ে যায়। সেই সোনালি এবং অগ্নিবর্ণ রং দিয়ে পুরো আকাশটাকে সে ছেয়ে দেয়। কে? সূর্যের রশ্মি, ফ্লাড দ্য স্কাই। শুধুমাত্র ফ্লাড দ্য স্কাই তাই নয়, ওশিয়ান মানে সমুদ্রকেও ঢাকা দিয়ে দেয়, এবং মাউন্টেন টপস এবং পর্বতের চূড়োগুলোকেও সেই রং দিয়ে সে ঢাকা দিয়ে দেয়। তাহলে এই সানসেটের বা সূর্যাস্তের এরকম অভাবনীয় দৃশ্য সেটাও আমি দেখেছি। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার দ্য লাইটনিং ফ্ল্যাশেস ওভার মাই হেড। শুধুমাত্র তাই নয়, আমি সেই পর্বত শিখরে পৌঁছে আমি দেখেছি যে আমার মাথার ওপরে বিদ্যুৎ চমকাচ্ছে। অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, এবং আমি দেখেছি সেই বিদ্যুৎ, স্টর্ম ক্লাউডস মানে ঝড়ের মেঘ, সেই ঝড়ের মেঘকে বিদীর্ণ করে চলে যাচ্ছে। ক্লিভিং মানে বিভক্ত করা বা বিদীর্ণ করা। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, সবুজ অরণ্য, ফিল্ডস, মাঠ, রিভার্স, নদী, লেকস, দিঘি, টাউনস, শহর। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, এবং তারপর উনি বলছেন যে সমস্ত ফেয়ারি টেলস লেখা হতো, যেটাতে কল্পনার সাহায্য নেওয়া হয়, মিথিক্যাল ক্রিয়েচার্স থাকে অনেক, সেই ধরনের বইও আমি পড়েছি। এবং সেখান থেকে আমি শুনেছি সিঙ্গিং অফ দ্য সাইরেন্স। সাইরেন্স হচ্ছে গ্রিক মাইথোলজির একটা কাল্পনিক চরিত্র, যার অর্ধেকটা একটা মেয়ের আর অর্ধেকটা হচ্ছে একটা পাখির। তারা কি করে, সমুদ্রের মাঝে মাঝে যে সমস্ত পাথরের তৈরি ঢিবি থাকে সেখানে বসে থাকে, এবং সেখান থেকে তারা অদ্ভুত সুরে গান করে, এবং সেই সময়ের যারা নাবিক যারা সেখান দিয়ে পেরিয়ে যায় তাদেরকে তারা সেই গানের মাধ্যমে প্রলুব্ধ করে তাদের সেই পাথুরের জায়গাতে আকর্ষিত করে নিয়ে আসে। এবং তারা যখন সেই পাথুরের জায়গাতে আকর্ষিত করে আসে, তাদের জাহাজ সেই পাথরে ধাক্কা লেগে সবাই মারা যায়। সেই ধরনের বিপজ্জনক সাইরেন্সদের গানও শুনেছি। অ্যান্ড দ্য স্ট্রেনস অফ দ্য শেপার্ডস পাইপস। শুধু তাই নয়, আমি একটা রাখালের সুরেলা বাঁশির সুরও শুনেছি। আই হ্যাভ টাচ দ্য উইংস অফ কোমলি ডেভিলস হু ফ্লিউ ডাউন টু কনভার্স উইথ মি অফ গড। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট লাইন গাইজ। দেখো, এই কোমলি মানে হচ্ছে সুশ্রী, আর ডেভিলস মানে আমরা জানি শয়তান। বলছে আমি এরকম সুশ্রী শয়তানদের উইংসও স্পর্শ করেছি, যারা আমার কাছে উড়ে এসেছিল আমার সঙ্গে কথা বলতে, এবং তারা কাদের বিষয়ে কথা বলছিল? ভগবানের বিষয়ে কথা বলছিল। কিন্তু এই লয়ারটা, এই ব্যাংকার যে বইগুলো দিয়েছিল, সেই বইগুলোর মধ্যে কিছু কিছু বইয়ের প্রতি ব্যঙ্গ বা বিদ্রূপ করছে। বলছেন যে সেই বইগুলোতে এমনভাবে লেখা আছে যে মনে হবে যেন সেই বইগুলো আমাদেরকে উপায় বাতলে দিচ্ছে বা উপায় বলে দিচ্ছে যে কিভাবে ভগবানের সান্নিধ্য পাওয়া যায় বা ভগবানের কাছাকাছি যাওয়া যায়। তার বিভিন্ন উপায় সেই সমস্ত বইয়ে লেখা আছে, কিন্তু আসলে হচ্ছে সেই বইগুলো এক একটা শয়তানের সমান। ধর্মের নাম করে মানুষকে মিসলিড বা ভুল পথে নিয়ে যায়। সেই বইগুলোর কথাই উনি বলছেন যে আপাত দৃষ্টিতে সেই বইগুলো মনে হবে ভগবানের কাছাকাছি নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে সেই বইগুলো তোমাকে ভুল পথে চালিত করছে। তো এই বইগুলোকে উনি কোমলি ডেভিলস বলছেন। ইন ইয়োর বুকস আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট। বলছে তোমার বইয়ে আমি নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছিলাম, মানে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু এই যে বটমলেস পিট, বটমলেস মানে কি? যার কোনো তল নেই, অতল। পিট মানে গর্ত। কিন্তু আমি দেখেছি এই বইগুলোর মধ্যে যে সমস্ত মেসেজ আছে, সেই মেসেজগুলো ভীষণ কনফিউজিং, এবং এই বইগুলো থেকে একটা স্পষ্ট কোনো কনক্লুশন টানা যায় না। পারফর্ম মিরাকলস, আমি তোমার বইগুলো পড়ে অসাধ্য সাধন করেছি। স্লেন, হত্যা করেছি। বার্নড টাউনস, এবং হত্যা করার সাথে সাথে হয়তো এক একটা শহরকে পুড়িয়ে দিয়েছি। প্রিচড নিউ রিলিজিয়ান্স, তার সাথে সাথে নূতন ধর্মের প্রচার করেছি। কনকার্ড হোল কিংডমস, সমগ্র রাজ্য জয় করেছি। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম। তারপরে আমি বলছি হ্যাঁ, আমি এটা স্বীকার করে নিচ্ছি যে তোমার বই আমাকে উইজডম বা জ্ঞান দিয়েছে। All that the unresting thought of man has created in the ages is compressed into a small compass in my brain.
অল দ্যাট, প্রথমেই জানতে হবে যে এই অল দ্যাট মানে কাকে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এই অল দ্যাট মানে আজ পর্যন্ত হিউম্যানিটি বা মানবতা বা মানব সমাজ যা যা জিনিস ক্রিয়েট করেছে তার নিজের সুবিধার্থে, সেই সব জিনিসগুলোকে বলা হচ্ছে অল দ্যাট। তার মানে সেই অল দ্যাটের মধ্যে বিজ্ঞান, দর্শন, শিল্প, ধর্ম, সাহিত্য, রাজনীতি, বিভিন্ন ধরনের আবিষ্কার, এই সব জিনিসই আসছে। তো তখন লয়ারটা বলছে আমি এই সব জিনিসের ব্যাপারে গভীরভাবে পড়াশোনা করেছি এবং তারপরে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে মানুষ এই সমস্ত জিনিসগুলোতে অগ্রগতি করতে সক্ষম হয়েছে। তার একটা প্রধান কারণ হচ্ছে মানুষের আনরেস্টিং থটস। না, ওই আনরেস্টিং থটস দিয়ে উনি মানুষের যে দিকটাকে বোঝাতে চেয়েছেন সেই দিকটা হচ্ছে যে মানুষ সব সময় উত্তর খোঁজে। আনরেস্টিং মানে হচ্ছে চঞ্চল, আর থটস মানে হচ্ছে ভাবনা। তাহলে মানুষ কি করে? মানুষ সব সময় নলেজ বা জ্ঞানের পিছনে ছোটে এবং আমরা কনস্ট্যান্টলি ভেবে চলেছি। এবং যেহেতু আমাদের মনটা কোনো সময় শান্ত নেই, সেই জন্য সেই অশান্ত মনটাকে উনি রেস্টলেস থট বলছেন। অনেক জিনিস আমরা এক্সপ্লোর করেছি, অনেক জিনিস আমরা আবিষ্কার করেছি, অনেক জিনিস আমরা বুঝতে শিখেছি। এগুলো কেন শিখেছি? কারণ কনস্ট্যান্টলি আমরা এইগুলোর বিষয়ে প্রশ্ন করে যাচ্ছি তাই না। এখানে অ্যান্টন চেকভ কিন্তু এটা ভালো জিনিস না খারাপ জিনিস সেটা আমাদেরকে বলেননি। এখানে কিন্তু উনি সিম্পলি লয়ারটার মনোভাবটা প্রকাশ করেছেন। যে লয়ার বলছেন এই যে মানুষ এত কিছু লিখতে বা এত কিছু সৃষ্টি করতে পেরেছে সেটা প্রধান কারণ হচ্ছে মানুষের মন সবসময় চঞ্চল থাকে তাই। মানব সভ্যতার শুরু থেকেই মানুষ কনস্ট্যান্টলি ভেবে চলেছে এবং সেই যুগ যুগ ধরে এই সমস্ত আবিষ্কার বা এই সমস্ত অগ্রগতি মানুষের হয়েছে। বলছে এই সব আবিষ্কার বা অগ্রগতি সেগুলো বই থেকে আমি সবই পড়ে ফেলেছি, আর কম্প্রেসড মানে সংকুচিত হয়ে স্মল কম্পাস, কম্পাস মানে এখানে নাবিকরা যেটা ব্যবহার করে সেই কম্পাস নেই, কম্পাস বলছে খুব ছোট জায়গার মধ্যে আমার এই ছোট্ট মস্তিষ্কে সংকুচিত করে ধারণ করতে পেরেছে। আই নো দ্যাট আই এম ওয়াইজার দ্যান অল অফ ইউ। এবং তারপরে উনি বলছেন এবং ঠিক এই জন্যে আমি জানি যে আমি তোমাদের সবার থেকে বেশি জ্ঞানী। And I despise your books. I despise wisdom and blessings of this world. এবং তারপরে বলছেন কিন্তু এইসব সত্ত্বেও I despise your books. তোমাদের যে বই সেই বইগুলোকে আমি তুচ্ছ করি, অবজ্ঞা করি। I despise wisdom. এই যে আমার এত জ্ঞান, আমি এইমাত্র বললাম যে আমি তোমাদের সবার থেকে বেশি জ্ঞানী, তা সত্ত্বেও এই উইজডম আমার কাছে তুচ্ছ। অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দিস ওয়ার্ল্ড মানে পৃথিবীতে যা যা ভালো জিনিস আছে, যে জিনিসগুলোর পিছনে তোমরা কনস্ট্যান্টলি ছুটে চলেছো, যে জিনিসগুলোকে তোমরা বা তোমাদের বইয়ে যে জিনিসগুলোকে পৃথিবীর সর্বোত্তম জিনিস বলে বর্ণনা করা হয়েছে, সেই সব জিনিসকেও আমি তুচ্ছ করছি। তাদের আমার কাছে কোনো মানে নেই বা তাদের আমার কাছে কোনো মূল্য নেই, তারা মূল্যহীন। ইট ইজ অল ওয়ার্থলেস, ফ্লিটিং, ইলিউজরি অ্যান্ড ডিসেপটিভ লাইক এ মিরাজ। বলছেন এগুলো সব হচ্ছে ওয়ার্থলেস মানে মূল্যহীন, ফ্লিটিং ক্ষণস্থায়ী, ইলিউজরি ভ্রমাত্মক মানে এগুলো ভ্রম ছাড়া কিছু না, অ্যান্ড ডিসেপটিভ এবং তার সাথে সাথে বিভ্রান্তিমূলক, লাইক a mirage মানে একটা মরিচিকার মতো। You may be proud, wise and fine, but death will wipe you off the face of the earth as though you were no more than mice burrowing under the floor. Now এখানে আমরা ওনার ফাইনাল আনসারটা পাচ্ছি যে উনি এই সমস্ত জিনিসকে অবজ্ঞা বা তুচ্ছ করছেন কেন। উনি ডেসপাইজ করেছিলেন উইজডমটা, কারণ উনি এটা বুঝতে পেরেছিলেন কারোর যদি উইজডম মানে কেউ যদি খুব বেশি জ্ঞানী হয়ে যায় তার মধ্যে একটা অহংবোধ বা আত্ম অহংকার চলে আসে। তাহলে কারোর মধ্যে যদি আত্ম অহংকার চলে আসে বিকজ সে মনে করে সে খুব জ্ঞানী, তাহলে সেই ধরনের জ্ঞানের কোনো মানেই হয় না। এই উপলব্ধি সে করেছিল যে আমি যদি আমার জ্ঞান নিয়ে অহংকার করি তাহলে সেই আমার জ্ঞানটা হচ্ছে মিনিংলেস। সেই জ্ঞানের কী লাভ যে জ্ঞান তোমাকে আত্ম অহংকারে নিমজ্জিত করে দেয়। তো সেই জন্য সেই উইজডমকে উনি ডেসপাইজ করলেন। সেই জন্য বলছেন ইউ মে বি প্রাউড, তুমি হয়তো খুব গর্ববোধ করছো, ওয়াইজ খুব জ্ঞানী অ্যান্ড ফাইন মানে খুব দারুণ, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ। কিন্তু তুমি তোমার আলটিমেট ট্রুথটা ভুলে যাচ্ছ। আমাদের যে আলটিমেট সত্য বা আলটিমেট ট্রুথ সেটা হচ্ছে মৃত্যু। একবার যখন জন্ম হয়েছে তাহলে আমরা মারা যাব। তোমার মৃত্যুর সাথে সাথে কিন্তু এই পৃথিবী থেকে তোমার চিহ্ন মুছে যাবে এবং তুমি যে সমস্ত জিনিসের পিছনে ছুটছিলে
সেগুলো সবই বন্ধ হয়ে যাবে। অ্যাজ দো ইউ আর নো মোর দ্যান মাইস বারোয়িং আন্ডার দ্য ফ্লোর। তারপরে কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমরা, সেটা বোঝানোর জন্য লয়ারটা বলছে যে একটা ছোট্ট ইঁদুর সে যেরকম মাটির তলায় গর্ত করে উধাও হয়ে যায়, ঠিক সেই রকমভাবেই তোমার যখন মৃত্যু হবে তোমাকেও এই পৃথিবী থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে। অ্যান্ড ইউর পস্টেরিটি মানে তোমার পরে উত্তরসূরি, তোমার পরে যে সমস্ত বংশধর আসবে। ইয়োর হিস্ট্রি মানে তোমার পূর্বসূরি, মানে তোমার আগের অ্যানসেস্টার যারা ছিল। ইয়োর ইমমর্টাল জিনিয়াসেস, আর যাদেরকে তোমরা ইমমর্টাল মানে অমর বলো, জিনিয়াসেস মানে প্রতিভাবান ব্যক্তি, উইল বার্ন অর ফ্রিজ টুগেদার উইথ দি আর্থলি গ্লোব। যাদেরকে তুমি ইমমর্টাল বলছো তারা হয়তো 100 বছর, 200 বছর, 300 বছর মানুষ মনে রাখবে, বাট এইখানে উইল বার্ন অর ফ্রিজ মানে পুড়ে যাবে বা জমে যাবে। এটা থেকে উনি বলতে চাইছেন পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারটা, যে সব রিলিজিয়নেই এটা কমন আছে। যেমন ক্রিশ্চিয়ানিটিতে ডুমসডে বলা হয়, যেদিনে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবীর বুক থেকে জীবনের চিহ্ন মিটে যাবে। সেটা হিন্দুইজমে প্রলয় আছে, ইসলামে কায়ামতের দিন আছে। বুঝলি, যখন এই পৃথিবী থেকে জীবন লোপ পাবে বা জীবন নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন কি তোমার ওই ইমমর্টাল জিনিয়াসদেরকে মনে রাখবে? ইউ হ্যাভ লস্ট ইউর রিজন অ্যান্ড টেকেন দ্য রং পাথ। সে বলছে আমি সব বই পড়ে বুঝেছি যে তোমরা এই পৃথিবীতে আসার কি কারণ এবং হাউ টু লিড এ হ্যাপি লাইফ, খুশি জীবন ধারণ করার উপায়টা কি সেটাই ভুলে গেছো। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, তোমার মিথ্যাকে সত্যি মেনে নিয়েছো। অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, এবং যেটাকে তোমরা সৌন্দর্য বলো সেটা হচ্ছে আসলে অসুন্দর বা কদাকার। মানে অসুন্দর বা কদাকার জিনিসকে তোমরা সুন্দর বলছো আর মিথ্যাকে তোমরা সত্যি ভাবছো। You would marvel if owning to strange events of some sorts, frogs and lizards suddenly grew on apple and orange trees instead of fruit, or if roses began to smell like a sweating horse. Now এখানে লয়ারটা যে হিউম্যানিটি বা মানুষের এক্সপেকটেশনের কথা বলছেন, যে আমরা তখনই মার্ভেল মানে খুশি হই এইখানে, বা অবাক হই বা ইমপ্রেসড হই। কখন? যখন কিছু আনরিয়ালিস্টিক বা মিরাকিউলাস কিছু হয়। মানে আমরা সবসময় এক্সপেক্ট করি আমাদের থেকে মিরাকিউলাস কিছু, এবং সেই এক্সপেকটেশন ফুলফিল করার জন্য আমরা সবসময় অস্থির হয়ে থাকি। এবং আমরা কতটা এক্সপেক্ট করি এবং আমাদের এক্সপেকটেশনটা কতটা অবাস্তব এবং রিডিকিউলাস, সেটা বোঝানোর জন্য উনি একটা অদ্ভুত এক্সাম্পল সেট করেছেন, যে আমরা তখনই অবাক হব বা খুশি হব যখন দেখব যে হয়তো ফ্রগস আর লিজার্ডস হয়তো অ্যাপেল বা অরেঞ্জ গাছে ফলের পরিবর্তে গ্রো হচ্ছে, বা আমরা তখন খুশি হব বা অবাক হব বা ইমপ্রেসড হব বা স্যাটিসফাইড হব যখন দেখব রোজেস তারা হয়তো একটা হর্স যখন ঘেমে যায় তার থেকে একটা দুর্গন্ধ বেরোয়। যদি রোজ থেকে এরকম দুর্গন্ধ বেরোয় তাহলে হয়তো আমরা মার্ভেল করবো বা অবাক হব। তাহলে এখান থেকে এই যে শেষের এক্সাম্পলটা আছে না, ইফ রোজেস বিগ্যান টু স্মেল লাইক আ সোয়েটিং হর্স, এখান থেকে ওই যে তার আগে একটা কথা বলেছিলেন কি আমরা অসুন্দরকে সুন্দর বলে ভুল করি, এখানেও সেটা বলছেন যে রোজের মতো একটা সুন্দর জিনিস, তার একটা সুন্দর ফ্রেগরেন্স আছে, কিন্তু সেটা যদি সোয়েটিং হর্স মানে সেটা যদি কলুষিত হয়ে যায় তাহলে তার থেকে যদি দুর্গন্ধ বেরোয় তাতে হয়তো আমরা অবাক হয়ে যাব। শুধুমাত্র আমরা এক্সপেক্ট করি যে আমরা তখনই খুশি হব, এবং সেটা ভীষণ সত্যি। আমাদের সবসময় আমরা কিছু একটা পিছনে দৌড়েছি, আমাদের মনে হয় যে এইটা যদি হয় তাহলে হয়তো আমি খুশি হব, তারপরে সেটা অ্যাচিভ করার পরে তারপরে নেক্সট অ্যাচিভমেন্টের জন্য আমরা বলি না না এখনও সময় হয়নি, এর পরের অ্যাচিভমেন্টটা যদি আমি পাই তাহলে খুশি হব। তাহলে এইভাবে ক্রমাগত মানুষ ছুটে চলেছে এবং এই ছোটার কোনো শেষ নেই, এবং সেইটাকেই লয়ারটা ডেসপাইজ করছেন বা তুচ্ছ করছেন বা হেয় করছেন, এবং সেইটাকেই উনি বলছেন যে ইউ হ্যাভ টেকেন দ্য রং পাথ, তোমরা ভুল পথে ছুটছো। সো আই মার্ভেল অ্যাট ইউ হু এক্সচেঞ্জ হ্যাভেন ফর আর্থ। তারপরে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন লয়ার বলছে, তোমরা যখন এইরকম জিনিস করো তখন আমি তোমাদেরকে দেখে অবাক হয়ে যাই, কারণ তোমরা এক্সচেঞ্জ হ্যাভেন ফর আর্থ, মানে তোমরা স্বর্গ ছেড়ে দিয়ে এই আর্থটাকে বেছে নিয়েছো। তাহলে এখানে দুটো জিনিস আছে, হেভেন অ্যান্ড আর্থ। তাহলে দেখে নিই এই হেভেন অ্যান্ড আর্থ মানে কি বোঝানো হচ্ছে। বেশ, এখানে হেভেন অ্যান্ড আর্থ মানে কিন্তু
স্বর্গ এবং মর্তলোক এই দুটোকে বোঝানো হচ্ছে না, মানে রিলিজিয়াস কোনো ক্যানোটেশন বা রিলিজিয়াস কোনো রেফারেন্স নেই এখানে। এখানে উনি বলতে চাইছেন এই যে পৃথিবী কথাটা যে আর্থ, পৃথিবী মানে উনি এই পৃথিবীর যে মেটেরিয়ালিস্টিক সম্পদ, বস্তুগত সম্পদ যাকে বলা হয়, ফর এক্সাম্পল এই 2 মিলিয়ন রুবেলস, খাদ্য, পানীয়, যৌনতা, আরাম, খ্যাতি, ক্ষমতা, সামাজিক মর্যাদা, এই সব জিনিসকে বলা হচ্ছে পৃথিবী। যে জিনিসগুলো হচ্ছে অস্থায়ী বা ক্ষণস্থায়ী, যেটা তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই পৃথিবী থেকে মুছে যাবে। লয়ারটা বলছে আমি অবাক হই যখন তোমরা এই সমস্ত জাগতিক জিনিসের পিছনে ছোট। তাহলে এই সমস্ত জিনিসকে উনি দি আর্থ বলছেন। তার পরিবর্তে হ্যাভেন কাকে বলছেন সেটা জেনে নেওয়া যাক। এখানে হ্যাভেনটা কিন্তু সিম্বলিক। এখানে হ্যাভেন মানে উনি বলছেন এই আমাদের আভ্যন্তরীণ শান্তি, বা আমরা যখন জ্ঞান অর্জন করি সেই জ্ঞান অর্জন করার ফলে আমাদের মনে যে সন্তুষ্টি আসে, সেই সন্তুষ্টির কথা বলছেন। বা উনি চিরন্তন যে বাস্তব, যেটা উনি একটু আগেই উল্লেখ করেছেন যে চিরন্তন বাস্তব প্রত্যেকটা মানুষের হচ্ছে মৃত্যু, আমাদের সবার একদিন মৃত্যু হবে। এই চিরন্তন বাস্তবটা আমরা যদি উপলব্ধি করি তাহলেই কিন্তু আমরা আভ্যন্তরীণ শান্তি পাবো, বা এখন আমরা যে নিজেদেরকে এই মেটেরিয়ালিস্টিক পৃথিবীর মধ্যে বেঁধে রেখেছি তার উপরে যেতে পারবো। এবং যখন আমরা নিজেদেরকে এই মেটেরিয়ালিস্টিক পৃথিবী মানে ভোগ, লালসা, অর্থ, আত্ম অহংকার এই সবের উপরে উঠতে পারবো, তখনই আমরা আভ্যন্তরীণ শান্তি পাবো। এবং সেই আভ্যন্তরীণ শান্তির অবস্থাটাকেই উনি বলছেন হ্যাভেন। লয়ারটা এই মানব সমাজকে আহ্বান করছেন যে তোমরা এইসব জাগতিক জিনিসের পিছনে না ছুটে নিজের আভ্যন্তরীণ শান্তি লাভের চেষ্টা করো, এবং সেটাকে উনি হ্যাভেন বলছেন। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ। তারপরে বলতে পারো উনি একটু শ্লেষাত্মকভাবেই বলছেন যে যাই হোক আমি তোমাদেরকে আর বুঝতেও চাই না, আমি যথেষ্ট বুঝেছি এই 15 বছরে। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন হাউ আই ডেসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই। তারপরে উনি বলছেন এটা প্রমাণ করার জন্য যে তোমরা যে সমস্ত জিনিসের জন্য বেঁচে থাকো সেটাকে আমি ঘৃণা করি বা আমার কাছে সেগুলো সব মূল্যহীন, এটা প্রমাণ করার জন্য আই রেনাউন্স দ্য 2 মিলিয়ন্স অফ উইচ আই ওয়ান্স ড্রিম অ্যাজ অফ প্যারাডাইস। বলছে যে তুমি যা বলেছিলে না যে আমি 15 বছর এখানে থাকলে 2 মিলিয়ন রুবেলস দেবে, আমি 15 বছরে বেশিরভাগ সময়টা এটা স্বপ্ন দেখতাম যে ওই 2 মিলিয়ন রুবেলস আমি যদি পাই সেটা দিয়ে আমি আমার নিজের স্বর্গরাজ্য তৈরি করতে পারবো। যাও আমি এটা প্রমাণ করার জন্য যে টাকার আমার কাছে এখন কোনো মূল্য নেই, আমি সেই $2 মিলিয়ন রেনাউন্ড বর্জন বা পরিত্যাগ করলাম, হুইচ নাও আই ডেসপাইজ, কারণ এই জিনিসের আমার কাছে এখন কোনো মূল্য নেই। টু ডিপ্রাইভ মাইসেলফ অফ দ্য রাইট টু দ্য মানি আই শ্যাল গো আউট ফ্রম হিয়ার 5 hours বিফোর দ্য টাইম। বলছে ঠিক আছে, আর কন্ট্রাক্ট অনুসারে আমি যদি 1 মিনিট আগেও এখান থেকে বেরিয়ে যাই তাহলেই তো আমি নিজেকে বঞ্চিত করবো 2 মিলিয়ন রুবেলস থেকে, সেটাই করবো, ডিপ্রাইভ মানে বঞ্চিত করা। আমি 5 ঘন্টা আগেই, মানে 15 বছর পূর্ণ হওয়ার 5 ঘন্টা আগেই এখান থেকে বেরিয়ে যাব। সো ব্রেক দ্য কম্প্যাক্ট, এইভাবে আমি এই কম্প্যাক্ট মানে এই আমাদের মধ্যে যে কন্ট্রাক্ট হয়েছিল সেটাকে আমি ভেঙে দেবো। When the banker had read this, he laid the page on the table. এটা বলে সে লয়ারটা চিঠিটা শেষ করেছে। ব্যাংকারটা যখন সেই চিঠিটা পড়লো, সেই চিঠিটা পড়ে laid the page on the table, সেই পেজটাকে আবার টেবিলের মধ্যে রেখে দিল। Kissed the strange man on the head. আবার এখানে কিন্তু এই মানুষটাকে সে বলছে স্ট্রেঞ্জ ম্যান, মানে সে বলছে 15 বছর আগে যে মানুষটা ঢুকেছিল সে ছিল লয়ার, কিন্তু এখন যে মানুষটাকে সে দেখছে সে একজন অদ্ভুত মানুষ। কিসড চুম্বন করলো এই অদ্ভুত বা অপরিচিত মানুষটিকে মাথায়, অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য লজ, তারপরে লজ থেকে বেরিয়ে গেল উইপিং, কাঁদতে কাঁদতে। At no other time, even when he had lost heavily on the stock exchange, had he felt so great a contempt for himself. তারপরে বলছে যে যখন সে স্টক এক্সচেঞ্জে অনেক ভুল ডিসিশন নিয়ে অনেক টাকা ইনভেস্ট করে খুইয়েছিল, তখনও তার নিজের প্রতি প্রচণ্ড ঘৃণা হতো যে আমি কেন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বলছে যে এইবারে তার নিজের প্রতি যে ঘৃণাটা হচ্ছে, এই ঘৃণাটা হচ্ছে তার সব থেকে বড়, মানে এত ঘৃণা সে নিজেকে এর আগে কোনোদিন করেনি। এটার কারণটা কি? কারণ সে যখন ওই চিঠিটা পড়লো, সেই চিঠিটা পড়ে এটা তো সে বুঝতে পারলো যে সেই ব্যক্তিটা বা সেই লয়ারটা সেই 2 মিলিয়ন রুবেলস নাকচ করেছে। এবং যখন সে এটা ভাবলো যে এই ব্যক্তিটা যে আদতে তার ভালো চায়, সেই ব্যক্তিটাকে সে খুন করতে গিয়েছিল বা হত্যা করতে গিয়েছিল। এবং এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে সে হয়তো এটা ভাবছে যে আমি লোভের বশবর্তী হয়ে
আমি এত নিচে নেমে গেলাম যে আমি একটা মানুষ হয়ে আর একটা মানুষকে খুন করতে বা হত্যা করতে পর্যন্ত চলে গেলাম। তো এই দুটো কারণের জন্য হয়তো তার খুব ঘৃণা হচ্ছিল নিজের প্রতি, বা তার নিজের প্রতি খুব অপমানিত বোধ হচ্ছিল। When he got home, he lay on his bed. সে বাড়ি গিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ল। But his tears and emotions kept him for hours from sleeping. কিন্তু তার অশ্রু বন্ধ হচ্ছিল না, এবং তার মানসিক চাঞ্চল্য ছিল মনের মধ্যে, এবং সেই মানসিক চাঞ্চল্য এবং অশ্রুর ফলে সে অনেকক্ষণ ঘুমাতে পারল না। নেক্সট মর্নিং দি ওয়াচম্যান র্যান ইন উইথ পেল ফেসেস। পরের দিন ওয়াচম্যান যারা ছিল ওখানে তত্ত্বাবধানে, তারা পেল ফেস মানে ফ্যাকাশে মুখ নিয়ে তার কাছে এলো। অ্যান্ড টোল্ড হিম, বলল, দে হ্যাড সিন দ্য ম্যান হু লিভড ইন দ্য লজ ক্লাইম্ব আউট অফ দ্য উইন্ডো ইন টু দ্য গার্ডেন, গো টু দ্য গেট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। তারা ছুটতে ছুটতে এসে তাদের মালিককে বলল যে সেই লজের মধ্যে বন্দিদশায় ছিল তাকে তারা দেখেছে যে সেই ব্যক্তিটা জানলা দিয়ে চড়ে গার্ডেনের মধ্যে এসে নামলো, আর তারপরে গেট খুলে বাইরে উধাও হয়ে গেল। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্টস টু দ্য লজ। তো ব্যাংকার এই কথাটা সত্যি কিনা সেটা জানতে সঙ্গে সঙ্গে সেই সার্ভেন্টসদের নিয়ে সেই লজে গেল, অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার্স। ফ্লাইট মানে পালিয়ে যায়, এবং সে এটা নিশ্চিত করলো বা সুনিশ্চিত করলো যে হ্যাঁ সত্যি প্রিজনারটা পালিয়ে গেছে না আছে। তারপরে যখন দেখলো হ্যাঁ সত্যি সে তার চিঠিতে লেখা মতো সে সেখান থেকে চলে গেছে, টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক। তারপর সেই চিঠিটা তো ওখানেই রাখা ছিল। তো সে দেখলো যে সেই চিঠিটা যদি পুলিশ এসে পায় তাহলে বিভিন্ন ধরনের গুঞ্জন উঠবে, তো সেই গুঞ্জন থেকে অব্যাহতি পাওয়ার জন্য he took from the table writing in which the millions were renounced. সেই লেখাটা নিয়ে নিল যেখানে সেই মিলিয়ন্সকে সে পরিত্যাগ করেছিল। and when he got home locked it up in the fireproof safe. তারপর সে যখন বাড়ি গিয়ে সেই চিঠিটাকে সেই ফায়ারপ্রুফ সেফের মধ্যে যত্ন করে চাবি দিয়ে রেখে দিল। এই ব্যাংকারটা সে কিন্তু আসলে আলটিমেট ট্রুথের সন্ধান পেল না, এই পৃথিবীর ভোগ বিলাসের মধ্যেই বন্দি থেকে গেল। ওয়ারঅ্যাজ সেই লয়ারটা সে কিন্তু তার আলটিমেট ট্রুথ খুঁজে পেল, এবং সে আলটিমেটলি ফ্রিডম পেল।